তো আজকে আমি যে মুভিটি এক্সপ্লেইন করতে চলেছি এটি একটি মাস্টারপিস হিন্দি ইমোশনাল ড্রামা থ্রিলার মুভিটার নাম হোমবাউন্ড। এই গল্পটা সত্য ঘটনার আলোকে দুই বন্ধুকে নিয়ে নির্মিত। একজনের নাম শোয়েব আর একজনের নাম চন্দন। শোয়েব মুসলিম আর চন্দন হিন্দু হওয়া সত্ত্বেও তারা একে অপরের জানের জিগার দোস্ত। তারা একে অপরের জন্য জানও দিতে প্রস্তুত। তাদের দুজনেরই স্বপ্ন পুলিশ কনস্টেবলের চাকরিতে জয়েন করা, কিন্তু চন্দনের জাত ছোট হয়, তাকে প্রতিটা জায়গায় উঁচু জাতের লোকেদের থেকে অপমান সহ্য করতে হতো। এমনকি তারা চন্দনকে এমনভাবে অপমান করে যেন চন্দন একটা নর্দমার কীট। এবং আপনার কল্পনার হার মানিয়ে মুভির লাস্টে যেটা ঘটবে সেটা আপনার চোখে পানি নিয়ে আসতে বাধ্য করবে। তাই চলুন কিছু ইমোশনাল সিন দেখিয়ে মুভি শুরু করি। एक बार हम सिपाही बन गए, साला किसी के बाप में हिम्मत नहीं होगी हमको घर आने की। सिर्फ हम चाहे जितने विकेट उखाड़, एक सरकारी फार्म की कैटेगरी वाले डिब्बे भर की औकात है हमारी, और बस वहीं तक सीमित है, वही हमारी पहचान। ये पहचान वो नहीं है बे जो हमें पकड़ाई गई, पहचान तो वो है जो हम खुद बनाते हैं। अपना पक्का घर बनाएंगे अम्मा। अपना पूरा नाम लेते भट्टी है तेरी। तू तो बहुत बड़ा खुर्रम खान है ना। हम बहुत चाहते हैं चंदन। মুভির শুরুতেই আমরা দুই বন্ধুকে দেখতে পাই যারা পরীক্ষা দিতে শহরে যাচ্ছিল। তো এর নাম শোয়েব আর এর নাম চন্দন। শোয়েব মুসলিম আর চন্দন হিন্দু হলেও তারা একে অপরের জানের জিগার দোস্ত। তারা ছোটবেলা থেকে একে অপরের জন্য জানও দিতে প্রস্তুত। এতটাই ভালো তাদের বন্ধুত্বের সম্পর্কটা। তো যাই হোক, শহরে যাওয়ার সময় চন্দন সুধা নামের একটা মেয়ের সাথে পরিচিত হয়। তো এরপর ট্রেনের এতটা ভিড় পার করে চন্দন ও শোয়েব এবং সুধা পরীক্ষা দিতে শহরে যায়। তো এরপর সিন বেশ কিছুদিন পর আসলে দেখি চন্দনের বাসার ছাদটা পুরাতন হয়ে যাওয়ায় কিছুটা ভেঙে পড়েছে। এরপর আমাদের চন্দনের বাবা মাকে দেখানো হয় যারা একটা কনস্ট্রাকশন সাইটের বিল্ডিং এ মজদুরের কাজ করতেছে। সিন রাতে শোয়েবের বাসায় আসলে দেখি শোয়েব তার বাবার পাটা মালিশ করে দিচ্ছে। আসলে কিছুদিন আগে শোয়েবের বাবার পাটা ভেঙে পড়ে আছে, টাকার অভাবে তারা অপারেশন করাতে পারেনি। আর এখানে আমরা বুঝতে পারি শোয়েব এবং চন্দন দুজনেই নিম্নবিত্ত পরিবারের, তাদের দিন আনতে পান্তা ফুরায়। তবে এখানে আপনাদের শোয়েব এবং চন্দনের স্বপ্নের ব্যাপারে বলে দিই। তাদের দুজনেরই স্বপ্ন তারা পুলিশ কনস্টেবলের চাকরিতে জয়েন করবে, কিন্তু কেন তাদের এই স্বপ্নটা একটু পরেই বলছি। তো যাই হোক, শোয়েব তার বাবাকে বলে, বাবা এই পা নিয়ে তুমি আর কতদিন কষ্ট করবে, চলো আমরা কালই ডক্টরের কাছে যাই। কিন্তু বাবা তখন রেগে বলে, ডক্টর দেখাতে তো অনেক টাকা লাগবে, সেটা কোথা থেকে পাবো? তাই আমি চিন্তা করেছি পরের মাস থেকে খেতে মজদুরের কাজ করব। শোয়েব বলে, কিন্তু বাবা তুমি এই পা নিয়ে কিভাবে খেতে কাজ করবে? বাবা এবার আরো রেগে বলে, আমারটা সেরা আগের নিচেরটা দেখ, এত বড় হয়ে গেলি কিন্তু আজ পর্যন্ত পরিবারের হাল ধরতে পারলি না। এটা শুনে শোয়েব রেগে মেগে বাসা থেকে বের হয়। আসলে শোয়েবের বাবা শোয়েবকে বিদেশে পাঠাতে চেয়েছিল, কিন্তু শোয়েবের স্বপ্ন সে কোনোভাবে পুলিশ কনস্টেবলের চাকরিতে জয়েন করবে। তাই সে আর কি বাবার কথা অমান্য করে বিদেশে যায়নি, শুধুমাত্র পুলিশ কনস্টেবলের চাকরির আশায়। তো শোয়েব এবার কোনো রকমের সংসারটা চালানোর জন্য পাশের শহরের একটা কোম্পানিতে আসে ছোটখাটো একটা চাকরি করার জন্য। খুব সহজেই সেই কোম্পানিতে একটা পিয়নের চাকরি পেয়ে যায়। তো শোয়েব সারাদিন কাজ শেষে বাড়িতে আসলে শোয়েবের বাবা রেগে শোয়েবের মাকে বলে, এরকম ছোটখাটো চাকরি করে আর কতদিন চলবে? যদি আমার কথা শুনতো তাহলে দুবাই গিয়ে প্রতি মাসে লাখ লাখ টাকা কামাতে পারতো। শোয়েব তার বাবার এসব কথা শুনে আজও তার মনটা অনেক খারাপ হয়। তাই মন ভালো করার জন্য সেখানকার একটা ব্রিজের নিচে আসে। শোয়েবকে দেখেই চন্দন বুঝতে পারে আজও শোয়েবের বাবা শোয়েবকে অপমান করেছে। তাই চন্দন বলে, যদি একবার পুলিশের চাকরিটা হয়ে যায় না দুজনের, তখন দেখিয়ে দিবি সিমেন্টের ছাদওয়ালা ঘর বানিয়ে পুলিশের পোশাক পরে যখন ছাদের উপর বসবো না সালা, তখন সবাই আমাদের সেদিন স্যালুট ঠুকবে। এসব কথা শুনে শোয়েবের মন কিছুটা ভালো হয়ে যায়। পরের দিন সকালে চন্দন পুলিশ ডিপার্টমেন্টের একটা অফিসে আসে। চন্দন সেখানকার একটা অফিসারের কাছে এসে জানতে চাই পুলিশ কনস্টেবলের চাকরিতে তাকে সিলেক্ট করেছে কিনা। আসলে চন্দন আর শোয়েব সেদিন কনস্টেবলের চাকরির জন্য পরীক্ষা দিতে শহরে গিয়েছিল, কিন্তু অফিসার তখন জানায় এবার হয়তো তাদেরকে সিলেক্ট করা হয়নি, তাই তার নাম তাদের এখানে আসেনি। এটা শুনে চন্দন পুরো হতাশ হয়ে যায়। সে সেখানেই বসে পড়ে। তখন সেই অফিসার জানতে চাই, তোমার নাম কি বেটা? চন্দন বলে, চন্দন কুমার। অফিসার বলে, তোমার পদবি? চন্দন আমতাম করতে করতে বলে, কায়েস্ত স্যার। আপনাদের জানিয়ে দিই, হিন্দুদের মধ্যে অনেক ধরনের জাত আছে, আর কায়েস্ত হলো সব থেকে নিচু জাত। অফিসার চন্দনকে এবার ছোট নজরে দেখতে থাকে।
আসলে ভারতে ছোট জাতের লোককে উঁচু জাতের লোকেরা নিচু চোখে দেখে। অফিসার চন্দনকে ঘৃণার নজরে বোঝায়, তোমরা নিচু জাত হয়ে এত বড় স্বপ্ন কিভাবে দেখলে? অফিসারের কথাগুলো মুখ বুজে হজম করা ছাড়া চন্দনের কাছে আর কোনো উপায় ছিল না। চন্দন বাড়িতে ফিরে এসে সোয়েবকে সকল ঘটনা জানালে সোয়েব বলে, শালা ওই অফিসারটা তো ভুল করেছে, সাথে তুইও করেছিস। তুই তোর জাত সম্পর্কে কেন ওকে বলতে গেলি? তাহলে ওই শালার অফিসারের অকাদ হতো না তোকে অপমান করার? চন্দন তখন বলে, অতগুলো ছেলের মাঝে দৌড়ে আমি ফার্স্ট হয়েছিলাম, আর আমার জাত ছোট দেখে ওই শালার অফিসারগুলো আমাকে বাদ দিয়ে দিয়েছে। হক আমাদের ছিল, কিন্তু আমাদের জাত থেকে আমাদেরকে বঞ্চিত করেছে। তাই শালা যেভাবেই হোক সরকারি চাকরি আমাকে করতেই হবে। সিন কাট হয়ে বিকেল আসলে দেখি সুধা নামের সেই মেয়েটা একটা নদীর পাড়ে চন্দনের সাথে কথা বলতেছে। সুধা আর চন্দনের কথাবার্তায় আমরা বুঝতে পারি সুধা আর চন্দন একে অপরকে ভালোবেসে ফেলেছে এবং একে অপরের সাথে বর্তমান তারা দুজনে রিলেশনশিপে আছে। চন্দন তখন দুঃখের সাথে সুধাকে বলে, আমার পুরো নাম কাউকে বললে সেই লোক আমার দিকে কেমন ভাবে তাকায়, মনে হয় আমি একটা নর্দমার কীট। সুধা বলে, তুমি তোমার নাম ঠিক করার জন্য কনস্টেবলের চাকরিতে জয়েন করার চেষ্টা করতেছো, কিন্তু আমার মনে হয় না কনস্টেবলের চাকরি করে তুমি তোমার নাম বদলাতে পারবে, কারণ সাধারণ কনস্টেবলদের কোনো মূল্যই নেই মানুষের কাছে। তাই যদি তুমি চাও তোমার নাম শোনার পর কেউ স্যালুট ঠেকুক, তাহলে উচ্চ শিক্ষিতায় শিক্ষিত হতে হবে, আর এই কাজে আমি তোমাকে সাহায্য করব। এরপর দেখি চন্দন সুধার কথা একটা নামি দামি কলেজে ভর্তি হচ্ছে, আর এই কলেজেই কিন্তু সুধাও পড়াশোনা করে। সিন চন্দনের বড় বোনের কাছে আসতে দেখি তার বোন এই অচপড়া গ্রামেরই একটা প্রাইমারি স্কুলের টিচার, সে এখানকার বাচ্চাদের পড়ালেখা করায়। তো ফেরার সময় সোয়াতি তার মাকে বলে, মা এভাবে টাকা জমালে আমাদের সারা জীবনেও বাড়ি হবে না, তাই বলছি তুমি চন্দনের সাথে কথা বলো না, ও যদি কোনো একটা কাজ করে তাহলে 1 বছরের মধ্যেই আমরা বাড়ি তৈরি করে ফেলতে পারবো। কিন্তু মা বলে, চন্দন কলেজে যাচ্ছে পড়াশোনা করার জন্য, ওকে তুই পড়তে দে। সিন শোয়েবের কাছে আসতে দেখি শোয়েব তার কাজের সূত্রে একটা বাড়িতে এসেছে। তো তাদের অফিসের সেলস ডিপার্টমেন্টের লোক এই বাড়ির লোকদের বোঝাচ্ছিল তাদের কোম্পানির এই মেশিনটা খারাপ পানি শুদ্ধ করে দিবে, কিন্তু সেলস ডিপার্টমেন্টের এই ছেলেটা এমন ভাবে এনাদেরকে বোঝাচ্ছিল যেটাতে মহিলাটা বলে, মনে হচ্ছে এটার দাম অনেক, এত দামের মেশিন নিয়ে আমরা কি করব? তখন সেলসম্যান বলে, তার জন্য আপনি ইএমআই টাকাগুলো পরিশোধ করতে পারেন। কিন্তু মহিলাটা তখন বলে, আমরা কেন এই জিনিসটা ইএমআই নিতে যাব? তখন সোয়েব মহিলাটাকে এমন ভাবে বোঝায়, মহিলাটা সোয়েবের কথায় মেশিনটা কিনতে রাজি হয়ে যায়। এই ব্যাপারটা আবার তাদের সেলস ডিপার্টমেন্টের স্যারের নজরে পড়ে। তো এনার নাম মুকেশ। মুকেশ সোয়েবের জিনিসটা বিক্রি করার ট্যালেন্ট দেখে অনেক খুশি হয় এবং সে তাকে সেলস ডিপার্টমেন্টের জবে অ্যাপ্লাই করতে বলে। স্যার, আপনি যে আমার ব্যাপারে অনেক বড় কিছু ভেবে ফেলেছেন এটাই অনেক, কিন্তু আমি স্যার পুলিশ কনস্টেবলের চাকরি করার চেষ্টা করতেছি। এটা শুনে মুকেশ বলে, তোমাকে দেখেই আমি বুঝতে পেরেছি তুমি অনেক ট্যালেন্টেড পারসন। অন্যদিকে চন্দনকে দেখা যায়, চন্দন কলেজ শেষে একটা ছোটখাটো চাকরি করতেছে। সেদিনের 8 ঘন্টা কলেজে পড়াশোনা করে এবং 8 ঘন্টা পার্ট টাইম চাকরি করে, যেটাতে সে পরিবারকে কিছু টাকা দিয়ে হেল্পও করতে পারে এবং পড়াশোনাটাও চালিয়ে যেতে পারে। তো এরপর চন্দন কলেজ শেষে একটা বইয়ের দোকানে আসে, বাট বইয়ের মূল্য অনেক দেখে সে বইটা কিনতে পারে না। এরপর দেখি সুধা চন্দনের ব্যাপারটা বুঝতে পেরে চন্দনের জন্য একটা বই কিনে এনেছে। এরপর দেখি সুধা চন্দনকে তাদের বাড়িতে নিয়ে এসেছে এবং তার মায়ের সাথে চন্দনকে পরিচয় করিয়ে দিচ্ছে। আসলে সুধা চন্দনকে তার বাড়িতে নিয়ে এসেছে এই কারণে যাতে সুধা চন্দনকে টিউশনি করিয়ে চন্দনের পড়াশোনায় হেল্প করতে পারে। তো সুধা চন্দনকে পড়ানোর সময় তুম করে চন্দনের গালে একটা চুমু খায়, আর কি চন্দনের শরীরে কারেন্ট লেগে যায়। আপনারা যা ভাবছেন সেই সব কিছুই হবে না, কারণ এটা 18+ সিনেমা নয়। এরপর সিন বেশ কিছুদিন পর আসে, ঈদের দিন। চন্দন শোয়েবের বাসায় এসে দেখে শোয়েব তার বাবা মাকে নিয়ে মাঠে নামাজ পড়তে গেছে, আর এই সুযোগে চন্দন শোয়েবের মায়ের হাতে বানানো বিরিয়ানির হাঁড়িটা নিয়ে বসে পড়ে। শোয়েব নামাজ শেষে বাবা মাকে নিয়ে বাসায় ফিরে এসে দেখে চন্দন এইভাবে বিরিয়ানিগুলো খেতে শুরু করেছে। তো যাই হোক, ঈদ উপলক্ষে চন্দনের পরিবার শোয়েবের বাড়িতে খেতে আসে। হঠাৎ চন্দনের ফোনে একটা মেসেজ আসে। চন্দন দেখতে পায় তাদের ইন্টারমিডিয়েট পরীক্ষার রেজাল্ট এসেছে। তারা দুজনেই সাথে সাথে কম্পিউটারের দোকানে আসে রেজাল্ট দেখার জন্য। প্রথমে শোয়েব চন্দনের রেজাল্টটা ওপেন করলে দেখতে পায় চন্দন পাশ করেছে। এটা দেখে দুজনেই খুশিতে একে অপরকে জড়িয়ে ধরে। এরপর যখন শোয়েবের রেজাল্ট ওপেন করা হয় তারা দেখতে পায় শোয়েব ফেল। শোয়েব পুরো ভেঙে পড়ে, সে রেগে মেগে সেখান থেকে চলে যায়। চন্দন তার পাশ করার ব্যাপারটা বাড়িতে জানালে চন্দনের বাবা মা ও বোন তিনজনেই অনেক খুশি হয়। মা তো খুশিতে স্যালুট করে বসে চন্দনকে। চন্দন বলে, এবার যদি আমার চাকরিটা হয়ে যায় না বাবা, পাক্কা স্বপ্নের মতো একটা বাড়ি বানাবো,
সিন শোয়েবের বাড়িতে আসলে দেখি শোয়েবের বাবা মা শোয়েবের রেজাল্ট জানার জন্য তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছে। শোয়েব মন খারাপ করে বাড়িতে ফিরলে তার বাবা মা বুঝতে পারে শোয়েব ফেল করেছে। শোয়েবের স্বপ্ন এভাবে ভেঙে যায়, শোয়েব পুরো ভেঙে পড়ে। সে রুমে এসে ফ্রাস্ট্রেশনে রুমের জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করে। পরের দিন সকালে শোয়েব অফিসে যাওয়ার সময় দেখতে পায় চন্দন কনস্টেবলের চাকরির জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। সে কঠোরভাবে দৌড় প্র্যাকটিস করতেছে, যেটা দেখে শোয়েবের মনটা অনেক খারাপ হয়। কারণ সে পরের বছর যদি ইন্টারমিডিয়েট পাশও করে তাতেও কোনো লাভ হবে না, কারণ চাকরির জন্য তার বয়স শেষ হয়ে গেছে। এর মাঝে আবার শোয়েবের বাবার পায়ের অবস্থা দিনের পর দিন আরো খারাপ হয়ে যাচ্ছিল। শোয়েব তার বাবাকে নিয়ে একটা প্রাইভেট হসপিটালে আসে। ডক্টর শোয়েবের বাবার অবস্থা দেখে শোয়েবকে বলে, তোমার বাবার পায়ের অবস্থা অনেক খারাপ, তাড়াতাড়ি ওনার পাটা অপারেশন করাতে হবে, আর এতে অনেক টাকা খরচ পড়বে, কমসে কম 1.5-2 লাখ টাকা তো লাগবেই। তবে একটা কথা, আপনারা চাইলে মেডিকেল লোন নিয়ে প্রতি মাসে কিস্তি দিয়ে পরিশোধ করতে পারেন। এটা শুনে শোয়েব মেডিকেল লোন নেওয়ার সিদ্ধান্ত নিলে তার বাবা মানা করে, কারণ প্রতি মাসে 15,000 টাকা করে দেওয়া তাদের দ্বারা সম্ভব না। তারপরও শোয়েব লোন নিয়ে তার বাবার অপারেশন করাতে চাইলে তার বাবা বলে, অকাদ আছে তোর, এই বলে বাবা রেগে মেগে হাসপাতাল থেকে চলে আসে। শোয়েব তখন চিন্তা করে সে তার অফিসের সেলস ডিপার্টমেন্টের চাকরিতে জয়েন করবে। তাই সে অফিসে এসে মনোজকে ব্যাপারটা খুলে বলে। যেহেতু মনোজ জানে শোয়েবের সেলসের কাজের দক্ষতা আছে, সেহেতু সে কোম্পানির মালিকের কাছে সুপারিশ করতে রাজি হয়ে যায় এবং শোয়েবকে নিয়ে সাথে সাথে কোম্পানির ম্যানেজারের কাছে আসে। কিন্তু শোয়েব ইন্টার ফেল হওয়ায় ম্যানেজার শোয়েবকে সেলস ডিপার্টমেন্টের চাকরিতে নিতে চায় না। কিন্তু মনোজের অনেক জোরাজোরিতে শেষমেশ ম্যানেজার রাজি হয়ে যায়। রাতে শোয়েবকে চন্দন বীজের নিচে দেখা করতে ডাকে। শোয়েব মন খারাপ করে সেখানে আসলে চন্দন বলে, আর কতদিন এভাবে উদাস হয়ে থাকবি? আমাদের দুজনের মধ্যে একজনের তো হয়ে গেছে, ভাই আমি সবকিছু সামলে নিব। শোয়েব তখন বলে, তুই পাশ করেছিস বলে নিজেকে অনেক বড় হিরো মনে করছিস তাই না? মনে করে দেখ, আমার কথায় তুই পরীক্ষা দিয়েছিলি। এভাবেই এক কথা দু কথায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং একটা সময় শোয়েব চন্দনকে একটা ঘুষি মেরে দেয়। শোয়েব বলে, তুই যেন আমার সামনে আসিস না। তাদের এতদিনের বন্ধুত্বের সম্পর্কটা এক নিমিষেই নিঃশেষ হয়ে যায়। কিছুদিন পর চন্দন একাই পুলিশের মাঠে আসে পরীক্ষা দিতে, কিন্তু শোয়েব ফেল করায় সে এই মাঠে আসতে পারে না। চন্দন মাঠে এসে সব পরীক্ষাতে ভালো পারফরমেন্স করে। সেখানকার অফিসার চন্দনকে জানায় তার চাকরিটা হয়ে যাবে। কিছুদিন পরেই লোকাল থানায় তার লেটার চলে যাবে। অন্যদিকে শোয়েবকে দেখা যায় যে সে সকালে অফিসে এসে কাউকে না জানিয়ে অনেকগুলো পানি শুদ্ধ করা মেশিন নিয়ে বের হচ্ছে। সিন বিকেল আসলে দেখি অফিসের ম্যানেজার সহ সবাই অনেক টেনশনে পড়ে গেছে। আসলে শোয়েব যেহেতু তাদেরকে না জানিয়ে এতগুলো মেশিন নিয়ে চলে গেছে, সেহেতু সবাই আন্দাজ করতেছে শোয়েব সেই মেশিনগুলো চুরি করে পালিয়েছে। অফিসের সবাই মনোজের উপর আঙুল তুলতে শুরু করে, কারণ তার কারণেই শোয়েবকে চাকরিটা দেওয়া হয়েছিল। ম্যানেজার মনোজের উপর ঝাড়ি মেরে বলে, এখন বুঝতে পারলে তো আমি গ্র্যাজুয়েট ছাড়া ওকে কেন চাকরি দিচ্ছিলাম না। এমন সময় শোয়েব অফিসে আসে। সবাই তো তার উপর রেগে আছে। সে অনেকগুলো মাল নিয়ে অফিস থেকে বের হয়েছে, কিন্তু একটা মালও সে তার সাথে ফেরত আনেনি। কিন্তু শোয়েব এবার অবাক করে সকলকে বলে যে সে সব মাল বিক্রি করে ফেলেছে। মনোজ ভাবতেই পারছে না এতগুলো মাল শোয়েব একদিনে কিভাবে বিক্রি করলো। সে আরো রেগে যায় শোয়েবের উপর। শোয়েব তখন বিক্রি করার বিল দেখায়। ম্যানেজার তখন শোয়েবের উপর অনেক খুশি হয়। অন্যদিকে সিন চন্দনের কাছে আসলে দেখি সে কনস্টেবলের চাকরির আশায় কলেজ যাওয়া বন্ধ করে দিয়েছে। এই কারণে সুধা তাকে কল করে বলে সে কলেজে আসা বন্ধ করেছে কেন। চন্দন তখন মিথ্যা বলে তার শরীর বেশ কিছুদিন খারাপ, তাই সে কলেজ যেতে পারছে না। বেশ কিছুদিন পর চন্দন সুধার বড় বোনের বিয়ে খেতে আসে। তো বিয়ে শেষ হলে সুধা আড়ালে নিয়ে আসে চন্দনকে। চন্দন তখন খুশি হয়ে সুধাকে জানায় কিছুদিনের মধ্যেই তার জয়েনিং লেটার চলে আসবে। সুধা বলে, কিন্তু চন্দন তোমার পড়াশোনা, তুমি কিন্তু আমার জন্য কলেজে গিয়েছিলে। আমি তোমাকে বলেছিলাম যা কিছুই হয়ে যাক না কেন পড়াশোনা চালিয়ে যেতে। চন্দন তখন বলে, কিন্তু তুমি আমার ব্যাপারটা বোঝো, আমার কাছে এই ছোট্ট কনস্টেবলের চাকরিটা অনেক দামি। এই চাকরি করলে আমি বাড়িও বানাতে পারবো এবং মানুষের কাছে সম্মানও পাবো। কিন্তু সুধা চাই চন্দন যেন আরো পড়াশোনা করে আরো উপরে যেতে পারে। এভাবেই এক কথা দু কথায় তাদের কথা কাটাকাটি হয় এবং তাদের সম্পর্কটা এখানেই শেষ করে তারা। অন্যদিকে শোয়েব তার বাবার পায়ের অপারেশন করার জন্য মেডিকেল লোনে সাইন করতেছে, কারণ শোয়েবের কাছে বর্তমান লোন পরিশোধ করার মতো একটা চাকরি আছে। অন্যদিকে চন্দনের চাকরির লেটার যখন আসে না, তখন সেই ব্যাপারে জানার জন্য পুলিশ ডিপার্টমেন্টের প্রমোশন বোর্ডে আসে চন্দন। কিন্তু সেখানে এসে দেখতে পায় সেখানকার সকল অফিসার নাকি ছুটিতে আছে এবং সেখানকার পিয়ন তাকে জানায় এবছর পুলিশের জয়েনিং স্থগিত করে দিয়েছে।
আর এটা ঠিক হতে অনেক সময় লাগতে পারে, 1 বছরও লেগে যেতে পারে এবং তার থেকে বেশি সময়ও লেগে যেতে পারে। এটা শুনে চন্দনের সকল স্বপ্ন এক নিমিষেই নিঃশেষ হয়ে যায় এবং সে পুরো ভেঙে পড়ে। এদিকে চন্দন বাড়িতে ফিরে দেখে আর একটা ঘটনা ঘটেছে। আসলে চন্দনের মা স্কুলের বাচ্চাদের জন্য খাবার রান্না করার কাজ করত, কিন্তু চন্দনরা ছোটজাত হওয়ায় এই মহিলা সেই খাবার তাদের বাচ্চাদের খেতে দিবে না। মহিলাটা চন্দনের মায়ের রান্না করার সকল খাবার ফেলে দিয়ে প্রিন্সিপালকে বলে, আমাদের বাচ্চারা ছোট জাতের হাতের রান্না খাবে না, আপনারা এই মহিলাটাকে বাদ দিয়ে একটা উঁচু জাতের মহিলাকে নিযুক্ত করুন। কিন্তু প্রিন্সিপাল যখন চন্দনদের পক্ষ নেয় তখন গ্রামবাসীর সকলেই বলে তারা তাদের বাচ্চাদের এই স্কুলে পড়াবে না, মানে নিচু জাতের মানুষের কোনো মূল্যই নেই এই সমাজে। চন্দনের মায়ের এই কাজটাও হাতছাড়া হয়ে যায়। এই সব কিছুতেই পরের দিন চন্দন উদাস হয়ে একটা জায়গায় বসেছিল। সোয়াতি তখন সান্ত্বনা দিয়ে তার ভাইকে বলে, টেনশন করিস না, তোর চাকরির জয়েনিং লেটার এসে গেলেই সব ঠিক হয়ে যাবে। চন্দন এবার সিদ্ধান্ত নেয় সে পরিবারের জন্য কিছু একটা করবে, তাই সে শহরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যাওয়ার সময় বাবা বলে, কিছুদিনের মধ্যেই তো তোর চাকরির চিঠি আসবে। চন্দন রেগে বলে, কোনো চিঠি মিঠি আসবে না বাবা, ভাড়বে যাক পুলিশের চাকরি। মা বলে, বেটা সরকারি চাকরি, একটু দেরি তো হবেই। চন্দন বলে, এটা ভেবেই তো আমি আমার পুরো বয়স শেষ করে ফেললাম, অনেক হয়েছে, আর না। চন্দন পরিবার ছেড়ে শহরে আসে কিছু টাকা ইনকাম করার জন্য। সে শহরের একটা কাপড় বানানোর ফ্যাক্টরিতে কাজ করা শুরু করে। চন্দন কিছুদিনের মধ্যেই বাড়ি বানানোর জন্য টাকা পাঠাতে শুরু করে। চন্দনের পরিবার তাদের স্বপ্নের বাড়ি বানাতে শুরু করে। অন্যদিকে শোয়েবকে দেখা যায় সে রাতে ম্যানেজারের বাড়িতে এসেছে পার্টি অ্যাটেন্ড করতে। আসলে ম্যানেজার ইন্ডিয়ান পাকিস্তান খেলার উপলক্ষে একটা পার্টির অ্যারেঞ্জ করেছে এবং তার অফিসের সকলেই সেই পার্টি অ্যাটেন্ড করতে এখানে এসেছে। তো সকলেই ইন্ডিয়ান পাকিস্তান ম্যাচ দেখতে শুরু করে। তো এই ম্যাচে ইন্ডিয়া পাকিস্তানের কাছে জিতে যায়। পাকিস্তান হেরে যাওয়ায় সকলেই শোয়েবের উপর মজা নিতে শুরু করে, কারণ সে মুসলিম, আর মুসলিম যেহেতু সে অবশ্যই পাকিস্তানেরই সাপোর্ট নিবে। শোয়েব এতে অনেক অপমান ফিল করে, কিন্তু একের পর এক শোয়েবকে নিয়ে সেখানকার এক একজন মজা লুটেই যাচ্ছিল। শোয়েব এসব কিছু আর সহ্য করতে না পেরে শোয়েব তখনই সকলকে জানায় সে চাকরি থেকে রিজাইন নিতে চলেছে। এই বলে শোয়েব সেখান থেকে রেগেমেগে চলে আসতে থাকে। তখন মনোজ শোয়েবকে থামিয়ে বলে, প্লিজ তুমি তোমার রাগের বশে চাকরিটা ছেড়ে দিও না, ওরা নেশার ঘরে তোমার সাথে মজা করে ফেলেছে। শোয়েব বলে, কিন্তু স্যার আমাকেই কেন? সে চাকরিটা ছেড়ে দিয়ে বাড়িতে ফিরে আসে। শোয়েব রাগের বশে চাকরি ছেড়ে দিয়ে কিছুদিনের জন্য পুরো ডিপ্রেশনে চলে যায়। অন্যদিকে বাবার মেডিকেল লোনের টাকাও তার কাঁধে, তাই শেষমেশ আর কোনো উপায় না পেয়ে শহরে আসে চন্দনের কাছে। চন্দন এত রাতে শোয়েবকে দেখে অবাক হয়ে যায়। সে শোয়েবকে রুমে নিয়ে এসে আগে খেতে দেয়। শোয়েব চন্দনকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে থাকে। পরের দিন চন্দন শোয়েবকেও ফ্যাক্টরিতে নিয়ে আসে কাজের জন্য। শোয়েব চন্দনের সাথে ফ্যাক্টরিতে কাজ করা শুরু করে। কিছুদিনের মধ্যে শোয়েবও তার বাবার মেডিকেল লোন পরিশোধ করে। শোয়েব ও চন্দনের লাইফে বর্তমান সবকিছু ভালোই চলছিল। এভাবেই চন্দনের জন্মদিন চলে আসে, আর এই জন্মদিনে সুধা চন্দনের সাথে দেখা করার জন্য সেখানে চলে আসে। চন্দন সুধাকে এখানে দেখে পুরোই অবাক হয়ে যায়। আসলে সেদিন সেই গ্যাঞ্জামের পর থেকে তাদের মধ্যে কোনো যোগাযোগই ছিল না। এরপর দেখি তারা একটা জায়গায় বসে যে যার ভুল স্বীকার করতেছে। সুধা নিজের ভুল স্বীকার করায় তারা আবার একে অপরকে চাইতে শুরু করে। তাদের সম্পর্কটা আবার স্টার্ট হয়। এরপর সুধা বাসায় ফিরে যায়। তো এভাবেই আরো কিছুদিন পার হয়ে যায়। শোয়েব এবং চন্দন দুজনেই মন দিয়ে ফ্যাক্টরিতে কাজ করছিল। হঠাৎ একদিন সেখানে ফ্যাক্টরির ম্যানেজার এসে মেশিন বন্ধ করে বলে, সরকার করোনার জন্য 21 দিনের লকডাউন দিয়েছে, আর এই 21 দিন ফ্যাক্টরির কাজ বন্ধ থাকবে। করোনার সময়টা তো আপনাদের মনেই আছে যে কিভাবে সকল কিছু সরকার সকল দোকানপাট এবং ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছিল। কেউ যদি লকডাউনের সময় বাইরে বের হতো তাহলে তাকে এইভাবে পুলিশের হাতে দাবরানি খেতে হতো। কাউকে পুলিশ বাইরে দেখলে আবার তাকে বাসায় পাঠিয়ে দিত। চন্দন ও শোয়েব রুমে বসে 21 দিন পার করে দেয়। বাট সরকার আবার 10 দিনের লকডাউন ডাকে, যে কারণে যারা যারা গ্রাম থেকে শহরে এসে কাজ করছিল তারা পুনরায় রাতের অন্ধকারে ট্রাকে করে বাসায় ফিরতে থাকে। চন্দন, শোয়েব এবং তাদের ম্যাচে থাকা কিছু ছেলে এই আশায় ওখানে ছিল যে লকডাউন কিছুদিনের মধ্যেই সরকার উঠিয়ে নিবে এবং তারা আবার ফ্যাক্টরিতে কাজ করা শুরু করতে পারবে। কিন্তু করোনা মহামারী দিনের পর দিন আরো বাড়তে থাকে। লকডাউন বন্ধ হওয়া তো দূরের কথা, লকডাউন আরো জোরালো হয়। তাই চন্দনের ম্যাচে যে ছেলেগুলো ছিল তারা সকলেই রাতের অন্ধকারে পায়ে হেঁটে বাসায় যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং এছাড়া তাদের কাছে আর কোনো উপায়ও ছিল না, কারণ এখানে থাকতে হলে টাকা তো লাগবেই। আর যদি তারা ফ্যাক্টরিতে কাজই করতে না পারে তাহলে তারা টাকা পাবে কোথা থেকে?
আর কিছুদিন পর তো তাদেরকে ক্ষুধার যন্ত্রণায় মরতে হবে। তো তারা রাতে বেরিয়ে পড়ে তাদের গ্রামে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু হঠাৎ তাদের সামনে পুলিশ চলে আসে। সবাই সেখানে লুকিয়ে পড়লেও শোয়েব লুকাতে পারে না। বিনা পারমিশনে শহর থেকে বের হওয়ার অপরাধে শোয়েবকে আচ্ছা রকম ধোলাই দিতে শুরু করে পুলিশ। চন্দন শোয়েবের মার দেখে আর লুকিয়ে থাকতে না পেরে বাহিরে বের হয়ে আসে। পুলিশ তাদেরকে মেরে আবার মেসে পাঠিয়ে দেয়। আর এই সুযোগে চন্দনদের সাথে থাকা ছেলেগুলো পালিয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। শোয়েব আর চন্দনই ছিল সেই ম্যাচে। তো এভাবেই তারা আরো বেশ কিছুদিন ম্যাচে থেকে পার করে, বাট করোনার প্রকোপ কমে না, আর ফ্যাক্টরিও চালু হয় না। তাদের জমানো টাকা সব ফুরিয়ে যায়। তাই শোয়েব আর চন্দন ঠিক করে যেভাবেই হোক এবার তাদের বাড়িতে ফিরতে হবে। তো তারা রাতের অন্ধকারে একটা ট্রাকে করে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয়। কিন্তু তারা সেই ট্রাকের কাছে এসে দেখে অলরেডি সেই ট্রাকটা মানুষে ভর্তি হয়ে গেছে। শেষমেশ তারা ট্রাকের উপরে বসেই বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয়। তো তারা ট্রাকে উঠে এবার বাড়ি ফেরার গন্তব্যে। এভাবেই ট্রাকের উপর বসে থেকে একদিন এক রাত পার হয়ে যায়। কিন্তু রাস্তার মাঝে হঠাৎ করে ড্রাইভার গাড়ি থামায়। শোয়েবরা উপর থেকে দেখতে পায় একটা মহিলা কাশি দেওয়ার কারণে গাড়ির লোকেরা তাদেরকে রাস্তার মাঝেই নামিয়ে দিচ্ছে। এই লোকগুলোর কি অবস্থা হতে পারে একটু চিন্তা করে দেখেন। তো আরেকদিন পার হয়ে যায় গাড়ির উপরে বসে। তো চন্দন শোয়েবকে বলে, বাড়িতে গিয়ে কি করবি সেটা কি ভেবেছিস? শোয়েব বলে, বাবার মেডিকেল লোন শোধ করে দুবাই চলে যাব। চন্দন বলে, আর আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করব। চন্দন আরো বলে, চিন্তা করে দেখ, তুই যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারতিস তাহলে দুনিয়ায় আগুন জ্বালিয়ে দিতে পারতিস, ইউপিএসসি এক্সামও দিতে পারতিস। তো গল্প করতে করতে আবার রাত নেমে আসে। বাট রাতে হঠাৎ করেই চন্দনের শরীর অসুস্থ হয়ে যায়। চন্দনের শরীরে জ্বর চলে আসে এবং কাশি হয়, মানে চন্দনের মধ্যে করোনার সিমটম দেখা যায়। চন্দনকে এই ঠান্ডা অবস্থায় রাখলে চন্দনের শরীরের অবস্থা আরো খারাপ হয়ে যেতে পারে। তাই শোয়েব ট্রাক ড্রাইভারের সাথে কথা বলে। সে বলে, ভাইয়া ট্রাকের ভেতরে অনেকগুলো লোক কমে গেছে, তাই আমরা দুজনে ভেতরে গিয়ে বসছি। এরপর তারা ট্রাকের ভেতরের লোকজনের মাঝে গিয়ে বসে। ট্রাক আবার চলতে শুরু করে। কিন্তু রাস্তার মাঝে শোয়েব প্রচন্ড পরিমাণে কাশতে থাকে, যে কারণে ট্রাকের লোকেরা মনে করে চন্দনের হয়তো করোনা হয়ে গেছে। সে কারণে ট্রাকের সকল লোকেরা তাদেরকে নেমে যেতে বলে। শোয়েব তাদেরকে বোঝানোর চেষ্টা করে তার বন্ধুর কিছুই হয়নি, বাট গাড়ির লোকেরা তাদেরকে রাস্তার মাঝেই নামিয়ে দেয়। শোয়েবদের বাসা এখান থেকে আরো 400 কিলোমিটার দূরে। শোয়েব টেনশনে পড়ে যায়। একে তো চন্দনের শরীর খারাপ, তার উপরে রাস্তায় কোনো গাড়ি ঘোড়াও নেই যেটা দিয়ে বাড়িতে পৌঁছাবে। সে চন্দনকে ধরে হাঁটা শুরু করে। কিছুটা দূর হাঁটার পর চন্দন বমি করতে শুরু করে। চন্দনের অবস্থা আরো খারাপ হতে শুরু করে। শোয়েব তাকে পানি খাওয়ায়। এরপর অসুস্থ অবস্থায় চন্দন আবার শোয়েবের সাথে হাঁটা শুরু করে। তারা একটা গ্রামে এসে পৌঁছায়। কিন্তু চন্দনের শরীর আরো খারাপ হয়ে যায়। সে শোয়েবের কাছে পানি খেতে চায়, কিন্তু তাদের কাছে অবশিষ্ট কোনো পানি ছিল না। শোয়েব গ্রামের মাঝে একটা কল দেখতে পায়, বাট অনেক চাপার পরও কল থেকে কোনো পানি বের হয় না। অন্যদিকে গ্রামের লোকেরা শোয়েবদের দেখে দূর থেকে বলে, তোমরা আমাদের গ্রামে কি করতে এসেছো? শোয়েব খাওয়ার জন্য তাদের কাছে একটু পানি চায়, কিন্তু তারা পানি দেওয়া তো দূরের কথা, উল্টো আরো বলে, তোমরা শহর থেকে এসে আমাদের গ্রামে ভাইরাস ছড়াচ্ছ, এখনই এখান থেকে চলে যাও, না হলে কিন্তু পাথর ছুঁড়ে মারবো। শোয়েব তাদের কাছে পুনরায় পানি চাইলে লোকগুলো উপর থেকে তাদের উপর পাথর মারতে শুরু করে। কিন্তু শোয়েবদের দেখে সেখানকার একটা মহিলার দয়া হয় এবং সে তাদেরকে পানি খেতে দেয়। শোয়েব কিছুটা পানি তার বোতলে নিয়ে নেয়। তারা আবার হাঁটতে শুরু করে। কিন্তু রাস্তার মাঝে চন্দনের শরীরে হাঁটার শক্তি থাকে না। শোয়েব তখন ডক্টরের কাছে ফোন করে। ডক্টর চন্দনের অবস্থা শুনে বলে, চন্দনের হিট স্ট্রোক হয়েছে, তুমি এখনই ওকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। শোয়েব আশেপাশে কোথাও কোনো হসপিটাল দেখতে পায় না। সে কাঁধে করে চন্দনকে নিয়ে হাঁটতে থাকে হসপিটালের খোঁজে। চন্দন এবার দুম করে একটা জায়গায় বসে পড়ে এবং করুণ কণ্ঠে বলে সে আর হাঁটতে পারছে না। তাই শোয়েব যেন তাকে এখানে রেখে বাসায় ফিরে যায়। শোয়েব এবার চন্দনকে কাঁধে চড়িয়ে হাঁটতে থাকে। কি অবস্থা জাস্ট একটু কল্পনা করুন। হঠাৎ শোয়েবের মনে হয় চন্দনের কোনো সারা শব্দ নেই। चंदन, बे उठो बे, क्या कर रहे हो बे? उठो चंदन, सुनो। हाँ हाँ बस बस, उठो उठो उठो, अबे उठो बे चंदन। हाँ 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 हाँ, देखो बे, देखो तुम्हारे तो भाग खुल गए साले। देखो चंदन, आंखें खोलो, देखो बे, अबे देखो, लो अबे पकड़ो, बॉल पकड़ो चंदन, चंदन बॉल पकड़ो चंदन, चंदन उठो। अबे बहुत कुछ करना बाकी है, मैं तुम्हारे बिना कैसे करेंगे चंदन? उठो बे चंदन, चंदन उठो 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 साले उठो, अबे उठो, अबे उठो बे
भाई उठो यार। চন্দন মারা গেছে। রাতে পুলিশ আসে এবং চন্দনের লাশটা গাড়িতে ওঠায় এবং শোয়েবকেও গাড়িতে ওঠায়। পথের মাঝে শোয়েব সুধাকে চন্দনের মৃত্যুর খবরটা জানালে সুধা কান্নায় ভেঙে পড়ে। সে হাউমাউ করে কান্না করতে থাকে চন্দনের জন্য। শোয়েব চন্দনের লাশটা হাসপাতাল থেকে পোস্টমর্টম করিয়ে বাড়িতে নিয়ে আসে। চন্দনের মা চন্দনের মৃত্যুতে পুরো থ হয়ে যায়। সে রুমে এসে নিস্তব্ধ হয়ে একটা জায়গায় বসে পড়ে। শোয়েব চন্দনের কেনা স্যান্ডেলটা তার মায়ের হাতে তুলে দিলে চন্দনের মা বুকে জড়িয়ে কান্না করতে থাকে। এরপর সিন বেশ কিছুদিন পরে আসে আর আমরা দেখি চন্দনের বাড়িটা শোয়েব কমপ্লিট করে ফেলেছে। এমন সময় চন্দনের নামে থানা থেকে একটা চিঠি আসে। শোয়েব দেখতে পায় চন্দনের পুলিশ কনস্টেবলের চাকরিটা হয়ে গেছে। বাট আফসোস, চন্দনের সকল স্বপ্ন পূরণ হলো ঠিকই, বাট তার মৃত্যুর পরে। তো মুভিটা এখানেই শেষ হয়। তো মুভিটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।